আমাদের এনএসসির হলো 15 নম্বর ক্লাস। এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লো ব্যাক পেইন। বেশিরভাগ মানুষেরই এই সমস্যাটা থাকে। এলবি বা লো ব্যাক পেইন। তাহলে লো ব্যাক পেইন কেন হয় সেটা আমাকে লো ব্যাক পেইন হচ্ছে আমাদের অনেকগুলো কারণ আছে। তার ভিতর মেকানিক্যাল কিছু কারণ আছে। মেকানিক্যাল হচ্ছে এক নম্বরের মধ্যে হচ্ছে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, মানে আমাদের দুইটা যে ভার্টিব্রা থাকে বা মেরুদণ্ডের যে কশেরুকা থাকে, একটু ছবিটা দেখি। আমাদের এই যে মেরুদণ্ডটা, মেরুদণ্ডের ভিতর দিয়ে কিন্তু আমার চলে গেছে হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, এটা আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে গেছে। এখন মেরুদণ্ডের যে কশেরুকাগুলো আছে, কশেরুকাগুলো দুইটার মাঝখানে একটা করে ডিস্ক থাকে। ডিস্ক মানে আর একটা জোর আলাদার জন্য এই যে মাঝখানে এই একটা কশেরুকা, একটা কশেরুকা, এই যে এটা একটা, এটা এইটা মাঝখানে একটা ডিস্ক থাকে, ডিস্কের মধ্যে এইটার যদি কোনো কারণে প্রলাপস মানে সামনে চলে আসে অথবা পিছনে চলে গেলে কি হয়, ওইটা ভিতর দিয়ে আমাদের ইটা গেছে স্পাইনাল কর্ডটা গেছে, চাপ দেয়, চাপ দিলে তখন ব্যথা হয়। এটাকে বলা হয় প্রলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তারপরে বললাম যে লাম্বার স্পন্ডাইলোসিস। স্পন্ডাইলোসিস মানে এটা যেরকম বাঁকা থাকার কথা, আছে আরো বেশি বেঁকে গেলে তখন সেটাকে কেন বলি লাম্বার। লাম্বার মানে হচ্ছে কোমরের যে সকল ইয়া থাকে, শুল্কগুলা থাকে, যেমন এটা নর্মাল একটা এভাবে বাঁকা থাকে, কিন্তু এটা যদি তখন সেটাকে আরো বলি স্পন্ডাইলোসিস। মানে টান পড়া কি কথা এগুলা, যদি কোনো মাসেল অথবা লিগামেন্ট, কোমরের কোনো মাসেল অথবা লিগামেন্টের মধ্যে যদি কোনো টান পড়ে কোনো কারণে, হঠাৎ করে আমি কোনো ভারী জিনিস তুললাম, হ্যাঁ, বা কোনো কারণে যদি টান পড়ে তখন ব্যথা হইতে পারে। কনজেনিটাল স্পাইনাল কর্ড ডিফর্মিটি, মানে স্পাইনাল কর্ড যেটা থাকে ভিতর দিয়ে এটাতে অনেক সময় জন্মগতভাবে কোনো সমস্যা থাকতে পারে, ডিফর্মিটি থাকতে পারে, কিন্তু এই নয়, এগুলো হচ্ছে সব কি মেকানিক্যাল। তারপরে আমার হচ্ছে নন মেকানিক্যাল কিছু কনসেপ্ট। স্যার এগুলো কিন্তু লেখা হয়নি স্যার। ও লেখা হয় নাই, এক নম্বরে দেখা ছিল যাচ্ছে না তো স্যার, ক্যামেরাটা একটু ইয়ে করতে হবে স্যার, ক্যামেরাটা একটু মুভ করতে হবে দেখি। তাহলে নন মেকানিক্যাল এগুলো হচ্ছে ধরেন কোন কারণে টান পড়ছে অথবা হাত লাগা হয়ে গেছে, কোনো কারণে নন মেকানিক্যাল ankylosing spondylitis, স্পন্ডাইলাইটিস, এটা কোমরের
হাড়ে ইনফ্লামেশন হয় তখন এটাকে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। তারপরে হলো স্যাক্রোআইলাইটিস। স্যাক্রোআইলাইটিস মানে আমাদের এই যে স্যার ক্যামেরাটা একটু প্রপারলি বসালে ভালো হইতো। স্যার এই যে আইলিয়াম, এই কোনটা হচ্ছে আইলিয়াম, এটা আইলিয়াম আর এটা হচ্ছে স্যাক্রোপা। এই মাঝখানে যে জয়েন্টটা এটা হচ্ছে স্যাক্রোআইলিয়াম জয়েন্ট বলে। তখন এই যে ইনফ্লামেশন তখন আমরা সেটাকে বলি স্যাক্রোআইলাইটিস। আর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসটাতে কি হয়, এই নিচের দিকে হাড়গুলোতে ইনফ্লামেশন হলে তখন এছাড়াও ভাইরাল কোনো ইনফেকশনের কারণ হতে পারে। হ্যাঁ, ভাইরাল ইনফেকশন। তাহলে নন মেকানিক্যালের মধ্যে আমরা একটা বললাম যে ইনফ্লামেটরি। আর কিছু কজ আছে যেমন হচ্ছে মেটাবলিক। মেটাবলিক অর্থ হচ্ছে যদি কোনো মেটাবলিক, এটা কে বি আর নাম্বার আর ওইটা ছিল 1 নাম্বার। মেটাবলিকের মধ্যে হলো আমরা কতদিন পড়ছিলাম যে অস্টিওপোরোসিস এর কারণে কোমরে ব্যথা হতে পারে। তারপরে হলো আমরা বললাম যে অস্টিওম্যালাইশিয়া, বললাম। তারপরে হাইপারথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম হচ্ছে না যেগুলোর কারণে অস্টিওপোরোসিস হয়। হাইপার প্যারাথাইরয়েডিজম মানে প্যারাথাইরয়েড হরমোন যদি বেশি বেশি সিক্রেশন হয় তখন যেটা হয় মন ক্ষয় হয়, মনের ভিতর থেকে ক্যালসিয়াম গুলো বের হয়ে আসে রক্তে। এগুলো তাহলে ইনফ্লামেটরি। নন মেকানিক্যালের মধ্যে একটা বললাম আমরা ইনফ্লামেটরি, একটা বললাম হচ্ছে আমরা বলে আছে মেটাবলিক। আর কিছু হচ্ছে আমাদের নিউপ্লাস্টিক বলে। নিউপ্লাস্টিক মানে ক্যান্সারের কারণে হতে পারে। বিভিন্ন ক্যান্সার হলে সেটাকে নিওপ্লাজম বলে, সেইখান থেকে নামটা আসছে নিওপ্লাস্টিক। স্যার মেটাবলিক নাকি নিউপ্লাস্টিক নাকি ইনফ্লামেটরি এগুলো কিভাবে বুঝবো? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। দাঁড়া, এগুলোতে আমরা তো যাবো যখন সাইন্স সিস্টেম করবো তখন। আচ্ছা, এখন আসি আমরা নিওপ্লাস্টিক হলে হচ্ছে মাল্টিপল মায়োলোমা একটা আছে রোগ, এটা তো বোন ম্যারোতে হয়। বোন ম্যারোতে হলে মাল্টিপল মায়োলোমা হলে ব্লাডের সমস্যা হবে, ব্লাডের যে কোষগুলো এগুলো ঠিক মতো তৈরি হবে না। তারপরে হচ্ছে সেকেন্ডারি মেটাস্টেসিস একটা কথা আছে। সেকেন্ড মানে অন্য জায়গার ক্যান্সার যদি মেটাস্টেসিস হয়ে মানে ছড়িয়ে পড়ে এসে বোনকে আক্রান্ত করে, সেটা আমরা বলি সেকেন্ডারি মেটাস্টেসিস। হ্যাঁ স্যার বোর্ডটা ভালো করে দেখা যাচ্ছে না, এক পার্ট ওই সাইডে হইছে স্যার। মাল্টিপল মায়োমা হচ্ছে বোন ম্যারোর একটা ক্যান্সার, যেখানে বোন ম্যারোটা আক্রান্ত হয় এবং ওইখানে আমাদের যে রক্তের কোষগুলো এগুলো ঠিকমতো তৈরি হয় না। সেকেন্ডারি মেটাস্টেসিস বললাম যে যদি অন্য জায়গার ক্যান্সার, মনে করেন লিভারে একটা ক্যান্সার বা কিডনিতে ক্যান্সার, ওইটা যদি ছড়িয়ে পড়ে ওটা যদি বংশের মধ্যে এসে হয় ডিপোজিট হয় মেটাস্টেসিস হয়, তখন সেটাকে আমরা সেকেন্ডারি মেটাস্টেসিস বলবো।
আর কিছু আছে রেফার পেন। রেফার পেন বলতে আমরা বুঝি হচ্ছে পেন মানে হলো ব্যথা, ঠিক আছে? তাহলে কোনো জায়গার ব্যথা অনেক সময় এই জায়গায় অনুভব হতে পারে, সেটাকে আমরা বলি রেফার পেন। যেমন হলো প্যানক্রিয়াটাইটিস, মানে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে যদি ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়। তারপরে হলো পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, এটা বলা হয় পিইউডি। তারপরে কিডনিতে কোনো সমস্যা হয়, একটা করে বুঝতে পারি। তারপরে হলো ইউটেরাস, ওভারি, এগুলাতে যদি ব্যথা হয় সেটা রেফার্ড হতে পারে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় অনুভূত হতে পারে, সেটা আমাদের কোমরে ব্যথা তারা অনুভব করতে পারে। এই হলো মোটামুটি নন মেকানিক্যাল কজ। আচ্ছা, এখন হচ্ছে আমি সেটা আমরা আলাদা করবো। তাহলে হিস্ট্রিতে আমরা আমরা কি কি পাবো? মেকানিক্যাল হলে হবে মেকানিক্যাল পেইন হলে আমার কথা হচ্ছে যে ওইটা মুভমেন্ট করলে বা অ্যাক্টিভিটি করলে ব্যথাটা বেড়ে যাবে। মুভমেন্টে ব্যথাটা হবে কি সাডেন অনসেট। সাডেন অনসেট মানে কি হঠাৎ করে শুরু হলো, মানে আমি হাতে বস্তু তুললাম বা হঠাৎ করে চেয়ারের মধ্যে ঘুরলাম, কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, মানে মাসেল বা পেশি টান করলো, অথবা কোমরের কোনো একটা হাড় একটু নড়াচড়া হতে গেল, তখন এটা বেড়ে যাবে। এগুলো মেকানিক্যাল পেইন। তাহলে হঠাৎ করে শুরু হবে, নড়াচড়া বা কাজকর্ম করলে বেড়ে যাবে, ঠিক আছে? এই দুইটা কথা। তারপরে হবে রিকারেন্ট এপিসোড। রিকারেন্ট এপিসোড মানে বারবার বারবার হতে পারে, একটা মাসে একবার করার সম্ভাবনা আছে, তাহলে বারবার ধীরে ধীরে লিখতে না পারলে মোবাইল লিখে রাখেন। কোমরে অথবা হাঁটু পর্যন্ত যাবে না, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে যে জায়গায় ব্যথা ওই জায়গায় সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, বড় জোর হাঁটুর মানে আমাদের উপর পর্যন্ত থাকবে, এর নিচে যাবে। এর সাথে মানে শরীরের অন্য কোনো সমস্যা থাকবে না। আমাদের নিওপ্লাস্টিক, তাহলে আমরা বললাম যে ওইখানে রক্তের কোষগুলো তৈরি হবে না ঠিক মতো, তখন আমরা সিস্টেমিক কিছু মানে শরীরের অন্যান্য কিছু লক্ষণ পাবো। যেমন ধরেন রক্ত যদি আরবিসি তৈরি হয় তাহলে আমরা এনিমিয়া পাবো, রক্ত শূন্যতা পাবো, অথবা যদি প্ল্যাটিলেট তৈরি হয় বা অন্ত্যক্রিয়া, তাহলে কেটে গিয়ে রক্ত বন্ধ হবে না, এই সমস্যাগুলো থাকবে। কিন্তু মেকানিক্যালের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকবে, তাহলে বলতে কোনো কোনো সিস্টেমিক ফিচার থাকবে না। আর হচ্ছে কোন নির্দিষ্ট মানে যেগুলো যদি কোনো কারণে একটা কথা হচ্ছে মেকানিক, আর একটা হলো যে কোনো কারণে আমাদের যে স্নায়ুগুলো তো সাইড থেকে সব স্নায়ুগুলো বের হয়ে গেছে, তাহলে কোনো একটা মেরুদণ্ডে যদি গোড়ার মতো চাপ ওই এরিয়া মেকানিক্যাল পেইনগুলোর ক্ষেত্রে থাকবে না, বুঝতে পারলেন? কোমরে হলে পুরো কোমরেই ব্যথা হবে, বা যেই জায়গায় এডিটা টান করেছে ওই জায়গায়। এখন আসে ইনফ্লামেটরি। ইনফ্লামেটরির ক্ষেত্রে কি হবে,
ইনফ্লামেটরি আর নন ইনফ্লামেটরি আলাদা করার একটা পদ্ধতি হচ্ছে যে ইনফ্লামেটরি পেন গুলা, সেটা জয়েন্ট পেন হোক বা অন্য ইনফ্লামেটরি পেন গুলো হচ্ছে মুভমেন্টের সাথে এরকম কোনো সম্পর্ক থাকবে না, মানে নড়াচড়ার সাথে সম্পর্ক নাই, বড় নড়াচড়া করলে ব্যথা কমে যাবে, রেস্ট নিলে ব্যথা বেড়ে যাবে। মানে ইনফ্লামেটরি পেন গুলো হচ্ছে রুগী বলবে সকালবেলা উঠলে আমার ব্যথা বেশি লাগে, যখন একটু হাঁটা চলাফেরা করি আস্তে আস্তে ব্যথাটা কমতে থাকে। আরেকটা কি হয়, সকালবেলা জয়েন্ট স্টিফনেস থাকে। জয়েন্ট স্টিফনেস মানে বলবে যে জোড়াগুলা মানে স্টিফ হয়ে থাকে, যখন আস্তে আস্তে চলাফেরা হয় একটু হাঁটাহাঁটি করে তখন ইনফ্লামেটরি পেইনের লক্ষণ। বুঝতে পারছেন? মোট কথা হচ্ছে যে ইনফ্লামেটরিতে ব্যথাটা মুভমেন্টের সাথে খুব একটা সম্পর্ক না, বরং মুভমেন্ট করলে যখন সকালবেলা উঠে যখন একটু হাঁটা চলাফেরা করবে তখন আস্তে আস্তে ব্যথাটা কমে যাবে। কিন্তু মেকানিক্যাল গুলো হচ্ছে চলাফেরা করলে ব্যথা আরো বাড়বে। স্টিফনেস মানে স্যার মাজায় ব্যথার জন্য যে বেল্ট গুলো ইউজ করা হয় সেগুলোর মেকানিজমটা কিরকম? সকালবেলা নাড়াচাড়া করতে গেলে হবে, জয়েন্টটা একদম ইয়া হয়ে থাকবে। হ্যাঁ, স্টিফনেস মানে কথাটা হচ্ছে মনে হয় জমাট বেঁধে যাওয়া, মানে হ্যাঁ বুঝতে পারছেন, এইটা বাংলা শব্দ পাচ্ছি না। এগুলো হচ্ছে ইনফ্লামেটরিতে থাকবে। আবার সকালবেলা যখন হাঁটাহাঁটি করবে ইনফ্লামেশনটা কমে যাবে, তখন ঠিক হবে, টেস্টে বাড়বে। মানে রুগী বলবে যে আমি আধা ঘন্টার মধ্যে বসছিলাম আর উঠতে পারতেছি না, জোড়াগুলো কেমন জানি জমাট বেঁধে গেছে এবং ব্যথা হচ্ছে। যখন আবার একটু হাঁটাফেরা করবে তখন আচ্ছা এটা গেল ইনফ্লামেটরি। এবার আসেন যদি কোনো নার্ভের সমস্যা হয় বা স্নায়ুতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? আর রুট বা স্নায়ুতে তখন যেটা বললাম যে এটা হলো আমাদের যদি হয়, হ্যাঁ মেরুদণ্ডটা হয়, নার্ভ গুলো একদিকে বের হয়ে গেছে, এদিকে বের হয়ে গেছে, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, এইভাবে কোমর থেকে মায়ের দিকে চলে গেছে। বুঝতে পারছেন? তো এখন যদি কোনো একটা এইখানে যদি চাপ পড়ে তাহলে ব্যথাটা তার এই নার্ভটা যেই দিক দিয়ে গেছে ওই এরিয়াটা সে ফিল করবে। এবং সাধারণত কোমর থেকে এগুলো একদম নিচে পর্যন্ত চলে যায়, হাঁটুর নিচ পর্যন্ত, এমনকি পায়ের পাতা পর্যন্ত যেতে পারে, ব্যথাটা অনুভব করবে। এবং সেটা ইউনিল্যাটারাল হবে, মানে যে কোনো একদিকে। আর যদি দুই দিকেরই চাপ পড়ে, দুই দিকে নার্ভে, তারপর দুই দিকেই ব্যথা অনুভব করবে। সেটা আমি বললাম যে পেইনটা একদম হাঁটুর নিচ পর্যন্ত যেতে পারে। সাথে কি থাকবে? প্যারাস্থেসিয়া থাকবে। প্যারাস্থেসিয়া মানে কি? ওই নামনেস, মানে স্পষ্ট করলে বুঝতে পারবে কম, এটা হতে পারে। অথবা বলবে যে কোন একটা অ্যাবনর্মাল সেন্সেশন তার ফিল হয়। অ্যাবনর্মাল মনে হয় যে জায়গাটা জ্বলতেছে, অথবা এখান দিয়ে কোনো কিছু হাঁটতেছে, এই জিনিসগুলো ফিল করছে ওই এরিয়া দিয়ে। এগুলো হলো যদি ইয়া হয় একটা হচ্ছে মেকানিক্যালি কি হবে, তারপরে নার্ভ ব্লুডে যদি চাপ পড়ে তাহলে কি হবে, আরেকটা বললাম যে ইনফ্লামেটরি। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এই হিস্ট্রি মোটামুটি একটা পার্থক্য করতে পারবো। তারপরে আমাদের কিছু পরীক্ষা করতে হবে। পরীক্ষার মধ্যে আমাদের লাম্বোসাক্রাল স্পাইন যেটা আছে সেটার আমরা একটা এক্সরে করতে পারি। এক্সরে করলে আমরা যদি ইন্টারভার্টিব্রাল ডিস্কে প্রলাপস থাকে সেটা আমরা দেখতে পাবো। এছাড়া এমআরআই করলে আরো ভালোভাবে বোঝা যাবে। তাহলে কি কি করবো আমরা ইনভেস্টিগেশন?
এক্স-রে অফ লাম্ব, লাম্ব মানে কোমরের দিকে, লাম্ব স্যাক্রাল মানে বললাম নিচে, লাম্ব স্যাক্রাল স্পাইন মানে এমআরআই করা যায়, এমআরআই অফ এটাই লাম্ব স্যাক্রাল স্পাইন। এছাড়া আমরা যদি চিন্তা করি ইনফ্লামেটরি হলে আমাদের ইনফ্লামেশনের সময় রক্তের কিছু আমরা ইয়া পাই, যেমন ইএসআর এক্সারসাইজ সেডিমেন্টেশন রেটটা বেশি থাকে ইনফ্লামেটরি গুলো, ইএসআর বেশি থাকবে, ইএসআর বেড়ে যাবে। ব্লাড যদি আমরা পরীক্ষা করি সিবিসি, তারপরে সি রিঅ্যাক্টিভ প্রোটিন একটা আছে যেটা আমাদের বডিতে কোনো ইনফ্লামেশন হলে সেটা বেড়ে যায়। সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি বলে, এটাও বেড়ে যাবে ইনফ্লামেটরি গুলো। বাকি আমরা যদি টোটাল কাউন্ট দেখি ডব্লিউবিসি কাউন্ট, এটা তারপর নিউট্রোফিল হলে নিউট্রোফিল বেড়ে যাবে অনেক বেশি। এছাড়া রক্তের পরীক্ষা যদি আমরা চিন্তা করি যে এছাড়া আমাদের অন্যান্য যদি কারণে হয় যেগুলো পড়লাম যে কোনো রেফার পেইন হচ্ছে কিনা, সেটাতে আমার কারণটা বের করতে হবে। হ্যাঁ, কারণগুলো বের করতে হবে। প্যানক্রিয়াটাইটিসের জন্য হলে প্যানক্রিয়াসের জন্য আমরা তারপরে হচ্ছে আমরা যদি ক্যান্সার চিন্তা করি, অন্য জায়গার ক্যান্সার এখানে ছড়াই পড়ছে কিনা, এই জিনিসগুলো তখন একটা পরীক্ষা করে ওই জিনিসগুলো হিস্ট্রি নিয়ে তারপর ডায়াগনোসিস করতাম মোটামুটি। ঠিকঠাক ট্রিটমেন্টের ক্ষেত্রে বোঝাইতে হবে, জিনিসটা বোঝাতে হবে হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল গুলো সব বারবার হয়, একই কাজ বারবার করে, যে আপনি ভারী জিনিস তুলবেন না, মানে তারপরে দীর্ঘ সময় দাঁড়ায় কাজ করবে না। তারপরে হলো যেটা হয় ফিমেলরা যেটা করে বা আমরা যেটা করি, বাঁকা হয়ে কাজ করি, কোমর বাঁকা করে কাজ করে, এই কোমর বাঁকা করে, যেমন হচ্ছে বাড়িতে ঝাড়ু দেওয়া, বিশেষ করে মহিলারা ঝাড়ু দেয় কোমর বাঁকা করে, এই জিনিসগুলা তাদেরকে বোঝাতে হবে। স্যার স্যার এক্স-রে এমআরআই এই ধরনের টেস্ট গুলো বোঝানোর মানে রিপোর্ট গুলো বোঝানোর কোন ধরনের একটু আমাদেরকে ক্লাস নেওয়া হবে? এগুলা তো স্লিম লাগবে, এমনি তো আর বোঝানো যাবে না। আর এমআরআই অনেক কত বুঝি, যে ইসিজি এক্স-রে এমআরআই এগুলো একটু অ্যাটলিস্ট রিপোর্ট গুলো কিভাবে বুঝতে পারবো সেটা। প্রথম কথা যেটা বলছেন যে রোগীকে এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স একটা কথা আছে, মানে বোঝাতে হবে এবং তাকে অ্যাসিউর করতে হবে, আশ্বাস দিতে হবে যে আমি এভাবে বলে হবে ঠিক। তারপরে আমরা মেসেজ দিব যে কোনো একটা ক্লাস ইন্টারফারেন্স, এগুলো আর আমি বললাম না, এতদিনে আপনাদের শিখে যাওয়ার কথা যে আমি কি একটা এনএসএস দিতে পারি, ইন্টারফারেন্স তো দিবই। তারপরে হলো আমরা দিতে হচ্ছে ফিজিওথেরাপি, এগুলো যারা ফিজিওথেরাপি দেয়। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ কজ, মানে যেই ট্রিটমেন্ট অনেক আলাদা করতে পারে, যেমন ক্যান্সার কারণে ট্রিটমেন্ট অফ কজ। তাহলে অস্টিওআর্থ্রাইটিস এটা খুব কমন একটা জয়েন্ট পেইন,
যতগুলো জয়েন্ট আছে তার মধ্যে অস্টিওআর্থ্রাইটিসটা খুবই কমন। এখানে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন বলছিলাম যে একটা জয়েন্ট যখন তৈরি হয় তখন লম্বা আসলে হাড়ের মাথায় কার্টিলেজ লাগানো হয়। কার্টিলেজ মানে তরুণাস্থি লাগানো, ঠিক আছে? এই যে তরুণাস্থি বা কার্টিলেজ। যেটা হয় সেটা হচ্ছে কার্টিলেজ গুলা ক্ষয় হয়ে যায় বা এর ডিজেনারেশন হয়। মানে কার্টিলেজ গুলো ক্ষয় হয়ে যায়, এটা একটা। 2 নাম্বার হচ্ছে ওই ক্ষতিটা পূরণ করার জন্য এখানে যেটা হয় নতুন হাড় তৈরি হয়, মডেলিং বলে। তো নতুন হাড়টা তৈরি হতে গিয়ে দেখা যায় কি এটা ঠিক মতো তৈরি হয় না, বেশি তৈরি হয়। ধরেন এই একটা বেড়ে হাড় তৈরি হয়, এই যে একটু হাড় তৈরি, তাহলে কয়টা ঘটনা ঘটলো? একটা হলো কার্টিলেজ গুলো ডিজেনারেশন হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে জোড়ার মধ্যে। 2 নাম্বার কথা হচ্ছে ক্ষতিটা পূরণ করার জন্য এখানে বোন রিমডেলিং হয়। বোন রিমডেলিং মানে কি নতুন বোনস তৈরি হয়। নতুন বোনসটা তৈরি হতে গিয়ে ওইটা কি হয় বেশি হয়ে যায়, যত হওয়ার কথা তার চেয়ে বেশি। তখন এটা যেভাবে জয়েন্টের চারদিকে কি হয় বর্ধিত অবস্থায় থাকে, তখন এটা পেইন তৈরি করে। একটা কার্টিলেজ ক্ষয় যাওয়ার ব্যথা, এটা আরেকটা ব্যথা। এইটাকে তখন আমরা বলি অস্টিওফাইট বলে। এই নতুন যে বোনসটা তৈরি হয় এটাকে বলা হয় অস্টিওফাইট। তাহলে আমরা অস্টিওআর্থ্রাইটিসে মেইন দুইটা জিনিস পাবো, একটা হলো ওইখানে কার্টিলেজটা ক্ষয় হয়ে যাবে, তারপরে হচ্ছে অস্টিওফাইট পাওয়া। এটা আমরা এক্সপ্রেসে দেখবো কি যে এই জয়েন্ট স্পেস যেটা মানে দুইটা জয়েন্টের মাঝখানে যে দুইটা মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা বেড়ে যায়। এমনিতে আপনারা কি দেখা যায় আলাদা দেখা যায় এক্সপ্রেস। আর জয়েন্ট পার্টিকেলগুলো এই কালোটার দিকে যায় তার কার্টিলেজ গুলা বা তরুণাস্থি গুলো ক্ষয় হয়ে গেছে। আর এই দিকে যদি দেখি একটা সাদা বর্ধিত অংশ বা সামনে একটা সাদা বর্ধিত অংশ, সেটা কি সেটা হচ্ছে ওই অস্টিওফাইট। ওটা রিমডেলিং হয়ে অতিরিক্ত এক্স-রে এর মধ্যে এই আমরা ফাইন্ডিংটা পাবো। এক্স-রে ফাইন্ডিংটা সব বলে দিলাম। আমি বললাম যে মেকানিজমটা কি আসলে অস্টিওআর্থ্রাইটিসের কার্টিলেজটা বা তরুণাস্থিটা ডিজেনারেশন হয়ে যায়, মানে ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং এখানে অতিরিক্ত এক্সট্রা বোন তৈরি হয়। হ্যাঁ, এটা সায়েন্টিফিক সাধারণত বয়স্ক মানে বয়স হয়ে গেলে সাধারণত এই জিনিসগুলো হয়, মানে ওভার 45 ইয়ার্স 45 ইয়ার্স পরে সাধারণত হয়। এবং এতে হবে গ্রাজুয়াল, মানে ব্যথা হবে গ্রাজুয়াল অনসেট মানে কি, মানে ওই যে আমরা বললাম না একটা ব্যথা হলো যে হঠাৎ করে শুরু হয়, আর এটা হলো যে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে প্রথমে একটু ব্যথাটা কম ছিল, তারপর আস্তে আস্তে যখন বেশি হয় আমার হাড্ডিটা গ্রোথ হয়, তখন আস্তে আস্তে মানে গ্রাজুয়াল মানে কি আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকে বা শুরু হয়। আচ্ছা, এটা ভেরিয়েবল হয়, ব্যথা মানে ভেরিয়েবল ইন ডিউরেশন। মানে এটা আমি বাংলায় বলি, আপনারা বাংলায় লিখবেন যে কিছুদিন ভালো থাকে, কিছুদিন আবার ব্যথা থাকে। মানে এটাকে এভাবে বলে গুড ডে আর হলো ব্যাড ডে। ব্যাড ডে মানে যেই কয়েকদিন ব্যথা থাকে ব্যাড ডে বলা।
আর গুড ডে মানে যে কদিন ভালো থাকে। হ্যাঁ, কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন পরে মানে সাধারণত 45 বছর পর বয়সের পরে ব্যথা, এই জিনিসটা অস্টিওআর্থ্রাইটিসটা হয়। হ্যাঁ, বয়স্কদের বিশেষ করে। তাহলে এটা হলো গ্রাজুয়াল অনসেট, মানে হঠাৎ করে ব্যথাটা শুরু হয় নাই, কয়েক মাস বা কয়েক সপ্তাহ ধরে আস্তে আস্তে, এবং এটা হচ্ছে কি ভেরিয়েবল ইনডিউরেশন, মানে সবসময় থাকে এরকম না। ধর কিছুদিন থাকে, আবার কিছুদিন ভালো থাকে, ব্যথা কম থাকে বা থাকে না, এইভাবে চলতে থাকে। আচ্ছা স্যার অনেক সময় দেখা যায় ট্রিটমেন্ট নিলে ভালো থাকে, আবার ট্রিটমেন্ট না নিলে মানে ব্যথা শুরু হয়ে যায়। এইটাই আর কি, এইটাই। আচ্ছা, এটা হলো এটা এই ব্যথাটা স্যার, এটা কি কোনো স্থায়িত্ব কোনো ইয়ে নেই? তখন এটা হচ্ছে যে আমাদের যদি ভারী জিনিস চলে, ওয়েট বিয়ারিং, তারপরে হলো মুভমেন্ট, এগুলো কি ব্যথাটা বাড়ে, মানে ওই মেকানিক্যাল পেনের মতো। এটার ক্ষেত্রে স্টিফনেস, যেটা মর্নিং স্টিফনেসটা থাকতে পারে, তবে খুবই কম, মানে বেশি না, খুব কম থাকে, কম ডিউরেশনে থাকে। সকালবেলা হয়তো 5-10 মিনিট একটু স্টিফনেস থাকে, মর্নিং স্টিফনেস, তারপরে আর থাকে না। কিন্তু ইনফ্লামেটরি গুলোতে কিন্তু অনেক সময় থাকে। তাহলে মর্নিং স্টিফনেসটা ব্রিফ থাকে, শর্ট থাকে। স্টিফনেস কি থাকে, ব্রিফ, মানে খুব কম সময়, ধরেন এই 15 মিনিটের মতো থাকবে, পরে একটু চলাফেরা করলে চলে যাবে, আবার নাও থাকতে পারে। কিন্তু এটা কিন্তু মুভমেন্ট ব্যথা বাড়বে, ওয়েট বেয়ারিং করলে বা ভারী জিনিস তুললে ব্যথা বাড়বে। আচ্ছা, আমরা পরীক্ষা করলে আমরা যদি জয়েন্টটাকে নড়াচড়া করাই, এখানে যেহেতু হাড় ক্ষয় হয়, আমি যদি এভাবে হাঁটুটাকে নড়াচড়া, তাহলে নাড়াচাড়া করলে আমি জয়েন্টটা যখন নড়াবো এভাবে, তখন এখানে একটা শব্দ হয়, এটাকে বলা হয় ক্রিপিটেশন, মানে এটা পাতার মরমর শব্দের মতো শব্দ হবে যখন এটা নড়াচড়া করাবো জয়েন্টটা। ঠিক আছে? আচ্ছা, একটা কথা বলা হয়নি, সাধারণত আমাদের এলবো জয়েন্ট আর হচ্ছে হাঁটু জয়েন্ট, এই দুইটা জয়েন্টই সাধারণত আক্রান্ত হয়। আর একটা হচ্ছে হিপ জয়েন্ট, হিপ মানে কি এই যে কমপ্লেট জয়েন্ট, এটা এই জয়েন্ট গুলাই মেনলি অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে আক্রান্ত হয়। তাহলে যেটা বললাম সেখানে আমাদের, আমরা যদি পরীক্ষা করে দেখি তাহলে ওখানে ক্রিপিটেশন পাবো। ক্রিপিটেশন মানে কি, এই শুকনো পাতা যদি শুকনো পাতার মধ্যে দিয়ে হাঁটলে কিরকম শব্দ হয়, এরকম একটা শব্দ, ক্রিপিটেস বা ক্রিপিটেশন। দুই নম্বর হচ্ছে আমি হাত দিলে জায়গাটাতে ব্যথা লাগবে, এটাকে বলা হয় টেন্ডারনেস। হাত দিলে যখন ব্যথা লাগে সেটাকে টেন্ডারনেস বলে, আর যখন রোগী বলে সেটাকে পেইন বলে। পেইন আর টেন্ডারের মধ্যে পার্থক্য রয়েছে। তারপরে কি হবে, যদি আমার ওই হাড়টা যদি বেশি ইয়া হয়, আমি হাতে ফিল করবো, সোয়েলিং পাবো একটা, অ্যারাউন্ড দা জয়েন্ট, মানে জয়েন্টের ওই চারদিকে যে কোনো একটা আমি খোলা জায়গায় পেতে পারি, মানে হাড়টা অনেক সময় ফিল করতে পারি। এখানে একটা ইনভেস্টিগেশনই মোটামুটি জরুরি, সেটা বললাম যে আমার যেই জয়েন্টটাতে ব্যথা হবে ওই জয়েন্টটা আমরা এক্সরে করবো।
এক্সরেতে কি পাবো এটা তো বলবো, জয়েন্ট স্পেস যেটা মানে দুইটা হাড়ের মাঝখানে যে জায়গাটা ওইটা বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ ওইখানে আমাদের কার্টিলেজ যেটা আছে ওটা নষ্ট হয়ে গেছে। আর হচ্ছে যদি নতুন হাড্ডি তৈরি হয়, বর্ধিত অংশ হিসেবে আমরা সাইডের দিকে একটা সাদা জিনিস পাবো হাড়ের মতো। তাহলে আমরা কি করবো? অ্যাফেক্টেড জয়েন্ট মানে জয়েন্ট, এই জয়েন্টটাতে ব্যথা হবে, ধরে এলবো জয়েন্ট, তাহলে আমরা এলবো জয়েন্টের এক্সরে দিই। এছাড়া আমরা এটা কি ইনফ্লামেটরি না অন্য কারণে এটা আলাদা করার জন্য আমরা পরীক্ষা দিতে পারি, যেমন ইএসআর মানে সিসিআরপি, তারপর সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিআরপি, কিন্তু মেইন হচ্ছে এটা এইগুলোই মোটামুটি, আর হিস্ট্রি দিলে এক্সামিনেশন করে, আর এই পরীক্ষাটা মোটামুটি আমরা কনফার্ম যে ওটা হচ্ছে পোস্ট আর্থ্রাইটিস। বয়স জিনিসটাও খেয়াল করতে হবে। সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটা একবার লিখলাম তো, সি রিঅ্যাক্টিভ সাধারণত বডির কোনো যদি ইনফ্লামেশন হয় তখন এই জিনিসগুলো বেড়ে যায়, ইএসআর বাড়ে, সিআরপি বাড়ে। স্যার সিআরপি কখন বাড়ে যায়? হ্যাঁ সিআরপি কখন বাড়ে বলছেন স্যার? ইনফ্লামেটরি হলে তখন সিআরপি বাড়বে, ইএসআর বাড়বে, এই যে বাড়ে হচ্ছে ইনফ্লামেটরি কোনো কজ যদি থাকে বডির মধ্যে। আচ্ছা, এখন আমরা যে এখানেও এই হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা গুলোতে মেইনলি হচ্ছে রোগীকে আমাদের কাউন্সিলিং করতে হবে, বুঝাইতে হবে, ফুল এক্সপ্লানেশন করতে হবে, তারপরে আমরা কিছু এক্সারসাইজ দিতে পারি। তাহলে কি করব, রোগীকে ওই এক্সপ্লানেশন এন্ড রিঅ্যাসুরেন্স এই কথাটা এখানেও আসবে। 2 নাম্বার হচ্ছে আমরা কিছু ব্যায়াম তাকে দিতে পারি। হ্যাঁ, আর কি করব, রোগীকে যেহেতু ওজন বেশি থাকলে কি হয়, চাপ বেশি পড়ে জয়েন্টের উপর, ওয়েট লস করতে বলবো। মানে যদি বেশি মোটা থাকে বলবো যে আপনি ওয়েট লস করাইতে হবে। তারপরে অনেক সময় ওই আমরা কি করি, পায়ের ওইরকম পায়ের জয়েন্টের মধ্যে হলে শক অ্যাবজর্বিং কিছু ফুটওয়্যার পাওয়া যায়, মানে জুতা পাওয়া যায়, যেই জুতাগুলোতে হয় কি নরম জুতা হলে চাপটা কম পড়ে। তারপরে ব্যথা যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা রোগীকে বলবো ওয়াকিং স্টিক ব্যবহার করতে, মানে লাঠি ব্যবহার করতে, যেহেতু বয়স্ক মানুষ পড়ে যেতে পারে। এছাড়া বাকি কথা হচ্ছে যে আমরা অ্যানালজেসিক দিব ব্যথার জন্য, অ্যানালজেসিক মানে কোন একটা অ্যানেসাইড দিব, সাথে অ্যান্টিআলসার দিব, ওই আগের মতো কথাবার্তা। এগুলোতে সাধারণত কিছু ইনভেসিভ প্রসিডিউর করে এখন, যারা ধরেন রিমাটোলজিস্ট বা যারা হচ্ছে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার, ওরা কিছু করে, ওই জয়েন্টের সময় স্টেরয়েড ইনজেকশন দেয়, ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন বলে। এগুলা যারা রিমাটোলজিস্ট মানে হাড় ডাক্তার তারা খাওয়া হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন, ব্যথা কমানোর জন্য দেয়, ইনফ্লামেটরি। এছাড়া কিছু অপারেশনও করে অনেকে, যেমন অস্টিওটমি করে, অস্টিওটমি মানে কেটে ফেলা, অস্টিও মানে হাড়, ওই যে হাড়টা যে বেড়ে গেছে ওইটা তো ব্যথা করতেছে, মানে চারপাশে স্ট্রাকচার গুলোকে সে কি করতেছে, আঘাত করতেছে নড়াচড়া করার সময়, এটা ইয়া করে
অনেক সময় ওই হাড়টা কেটে বের করে ফেলে। টমি 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 মানে কেটে ফেলা, TOMI MY TOMY। স্যার অস্টিওটমি আর এরপর ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন এগুলা কি অস্টিওটমি তো আমাদের দ্বারা হবে না, তো এটা এটা এই জিনিসটার দরকার হয়েছে যে সেটা কেমনে বুঝবো? ওই যে এক্সরেতে জি যদি জি দেখি আচ্ছা। হাড় বেড়ে গেছে এবং সেটা ও তার সমস্যা করছে, রেফার করবো আর কি। তখন তো আমরা তখন আমরা রেফার করবো যে তার ইনজেকশন লাগবে ইন্ডাস্ট্রি আর্টিকেল অথবা তার ইয়া লাগবে সার্জারি। বাকি আমাদের কাছে হচ্ছে আমরা জাস্ট রোগীকে বোঝাবো। তারপরে আমি যেগুলো বললাম ওয়েট লস, শক অ্যাবজর্বিং ফুটওয়্যার, হ্যাঁ, তারপরে হচ্ছে লং টাইম ধরে একটা কাজ করবে না। যে বসে কাজ করে সে লং টাইম বসে থাকবে না, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে সে লং টাইম দাঁড়িয়ে থাকবে না। বয়স্ক লোকদের আমরা বলবো যে স্টিক ব্যবহার করতে, মানে লাঠি, যাতে ওই জয়েন্টটার উপরে বেশি চাপ না পড়ে, ওই চাপটা সে লাঠিতে দিবে এইটা। বাকি হচ্ছে আমরা ব্যথার জন্য যে কোনো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যেমন এনএসআইডস দিতে পারি, প্যারাসিটামল দিতে পারি, সাথে হচ্ছে আমাদের অ্যান্টি আলসারের থাকবে মানে গ্যাস্ট্রিকের ওষুধ। স্যার আমরা অনেক সময় দেখতে পাই যে ইয়ে দেয় ওই যে রাবার জাতীয় ওই যে অ্যাংলেট সিস্টেম, এটা দেয়। এগুলোর কাজ কি স্যার? এগুলো হচ্ছে যে আপনার মুভমেন্টটা কমায়, এগুলো হচ্ছে ফিজিওথেরাপির একটা অংশ। মানে বেল্ট দেয়, তারপরে কোমরে বেল্ট দিল বা একটা ইয়া দিল, এগুলো সাধারণত মেকানিক্যাল পেন গুলোতে দেওয়া হয়, যাতে ওই জায়গায় মুভমেন্টটা কম হয়। অস্টিওআর্থ্রাইটিসও দেয়। তারপরে হচ্ছে ধরেন আপনার ওই গরম পানির সেক, ঠান্ডা পানির সেক, এগুলো হচ্ছে ফিজিওথেরাপির আন্ডারে সবগুলো। এগুলো স্যার দিলে হয় যেটা পেইনটা রিলিফ বয়সে হয়। যেটা বয়স বাড়ানোর সাথে সাথে হয় সেটা কি ট্রিটেবল, কিউরেবল? না, এগুলো যে একদম খুব একটা ভালো হবে ট্রিটমেন্টের মানে ফলাফল একদম 100% ওইরকম না, কিন্তু দেখা যায় এগুলো চলতেই থাকবে, দেখবেন যে ব্যথার ওষুধ খায় দিনের পর দিন, কমে আবার বাড়ে। আর দেখা যায় এই অপারেশন গুলা একদম অ্যাভেলেবেল না, মানে সবাই করে না, হয়তো বেশ কয়েকজন যারা ভালো একদম রিমাটোলজি তারা করতেছে, সবাই করে না। আর এগুলো ব্যয়বহুল, ওইভাবে চলতে থাকে, দেখা যায় মানুষ দিনের পর দিন। স্যার সিরাজম ফিজিক্যাল থেরাপি মেডিসিন কি জিনিস। স্যার কোনো ক্ষতি হয় কিনা স্যার? কোন থেরাপি? স্যার এই যে এখন মানে প্রায় দেখা যাচ্ছে সেরাম যে থেরাপিটা আর কি স্যার, এটা কি শরীরে কোনো ক্ষতি করে নাকি? কোন থেরাপি? সেরাজম, ফিজিওথেরাপি বলতে হ্যাঁ স্যার ফ্রি ফিজিওথেরাপি বলতে সেরাজম আর কি। সেরাজম যে থেরাপিটা দিচ্ছে ইলেকট্রনিক্সের যে থেরাপিটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না, এটা হচ্ছে যদি আমরা ফিজিওথেরাপি যারা আছে তাদের কাছ থেকে যদি দেওয়া হয়, তাহলে ওরা তো একটা হিসাব করে সবকিছু দেয়, মানে ওয়েট যেটা দেয়, প্রথম দিন কি পরিমাণ ওয়েট দিবে, পরের দিন কি পরিমাণ, বা শক দেয় অংশ, হ্যাঁ, ওই ওয়েব শক, হ্যাঁ, যেটা বললেন, এইগুলো ওরা মানে ওরা ওদের একটা ইয়া থাকে, যারা ফিজিওথেরাপি ওদের হিসাব থাকে, সেই অনুযায়ী দেয়। সেই ক্ষেত্রে ওইরকম কোনো ক্ষতি হওয়ার কথা না। মানে এগুলো তো ফিজিওথেরাপি যে এখন অনেক সেন্টার টেন্টার খুঁজছে বা বিভিন্ন হসপিটালেও দিচ্ছে। আচ্ছা, আরেকটা আমাদের আজকে টপিক হচ্ছে নেক পেইন। হ্যাঁ, নেক পেইন মানে তো অনেক কথা, আমি শর্টকাট কিছু কথা বলবো। নেক পেইন নিয়ে অনেক সময় রুগী আসে, যেটা যেটা আমাদের আমরা মিস করি বা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা নেক পেইন বিভিন্ন কারণ, কারণগুলোর মধ্যে আমি কমন কয়েকটা কারণ বলবো। এখানে সার্ভাইকাল, আমরা লাম্বার স্পন্ডাইলাইটিস করছিলাম না, এখানে সার্ভাইকাল মানে এই যে এই হাড়গুলোকে তো আমরা বলি সার্ভাইকাল কশেরুকা।
রেগুলার। মানে এইখানে হয় কি, আমাদের যে ঘাড়ের যে হাড়গুলো এগুলো অনেক সময় বেঁকে যায়, অথবা এখানে প্রলাপস হইতে পারে। হলে কি হয়, ওই কারণে এই একটা কারণ যে সার্ভাইকাল ভার্টিব্রার কোনো সমস্যা হবে বা আমাদের যে মেরুদণ্ডটা আছে সেখানে সমস্যা হতে পারে। কমন যেগুলা কজ সেটা হচ্ছে যে আমাদের মাসেল স্পাজম হয়, মানে ঘুমের মধ্যে হয়তো তার নড়াচড়ার মধ্যে সমস্যা হয়ে গেছে, অথবা বালিশ কোনো একটা ঝামেলা হয়েছে, সকাল থেকে বলবে যে আমার ব্যথা করছে কোনো কারণে। এটা হলো মাসেল স্পাজম, মানে মাসেলে টান পড়ে। এগুলো কমন কারণ নিয়ে আমাদের কাছে। আর একটা কারণ হচ্ছে হাইপারটেনশন হতে পারে, অথবা হাইপোটেনশন। মোটামুটি ঘাড়ের ব্যথা বা নেক ব্যথা এই জিনিসগুলো আমাদের কাছে আসবে। বাকি অন্যান্য কারণ হলে এটা আরো পরে হিসাব। তাহলে আমাদের আজকে শিখতে হবে যে এই জিনিসটা আসলে জিনিসটা কি মাসেল টান করার কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে। তাহলে যদি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বা কোনো একটা এখানে কশেলুকার বা ভার্টিব্রার ইয়ার কারণে হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা আমাদের নার্ভ যে আছে বা স্নায়ু ওইখানে চাপ পড়ার কারণে ব্যথাটা হবে। তো ওইখানে যদি চাপ পড়ার কারণে ব্যথা হয় তাহলে আমাদের ব্যথাটা তার এইটাই শুধু থাকবে না, যেই পেশি ইয়াতে চাপ পড়েছে ওইটা যেই দিক দিয়ে, যেমন হাতের দিকে ব্যথাটা আসবে, হাতের দিকে আসবে এবং সে হাতে ওই জিনিসটা ফিল করবে যে আমি হাত ঝিম করে, অথবা হাতে আমি ঠিক মতো ইয়া পাচ্ছি না, মানে বুঝতে পারছি না কাজ করলে। এই জিনিসগুলো সে বলবে কখন, যখন ওই নার্ভ পেইন হলে, যেটা বললাম যে নার্ভ হতে পারে একটা। বললাম যে মাসেল স্পাজম, মানে ঘুমের মধ্যে বা হঠাৎ করে মাথা ঘুরেছে, অনেক সময় গোসল করে, গোসল করতে গিয়ে যে তোয়ালে দিয়ে মাথা ইয়ে করতে গিয়ে পট করে টান পড়ে যায়, তখন পেশিতে টান পড়লে তার ব্যথা হয়। আচ্ছা, এই ব্যথাটা কিরকম হয়? এই তো বললাম যে একটা রেডিয়েশন থাকবে, একটা হাতে যাবে বা মাসেল স্পাজম হলে যে কোনো একদিকে থাকে, যেই দিকে বেশি টান পড়ছে ওই দিকে শুধু ব্যথা হবে, এবং তাকে যদি আমি ঘাটটা বাঁকা করতে বলি ওইদিকে পারবে, বাঁকা করতে বললে সে পারবে না। ওকে বলবো যে আপনি আপনার থুতনিটা এখানে লাগান অথবা এইখানে লাগান, নিতে পারবে না, এদিকে প্রচন্ড ব্যথা করবে এবং টাচ করলে ব্যথা করবে। এটা হলো মাসেল স্পাজম। আর হাইপারটেনশন বা হাইপোটেনশন হলে সে দুই দিকেই ব্যথার কথা বলবে, ঘাড়ের দুই দিকে ব্যথার কথা বলবে, এবং ওইটা ওইরকম তীব্র ব্যথা হবে না, এমন একটা অস্বস্তি অস্বস্তি লাগবে। হ্যাঁ, এটা তো আমরা ব্লাড প্রেশার মাপবো, মেপে দেখবো যে যদি কম বেশি হয় তাহলে বুঝবো যে এটা এই কারণে হয়েছে, দুই দিকেই থাকবে। আর মাসেল স্পাজমের কারণে তো বললাম যে তাকে আমি মুভমেন্ট করতে বলবো, অথবা তার হিস্ট্রি থাকবে যে আমি মাথা এরকম ঘোরাঘুরি করার সময় হঠাৎ করে চাপ পড়ছে বা বালিশ উঁচা নিচা ছিল, সেই দিকে এরকম একটা হিস্ট্রি থাকবে। মানে মোটামুটি জিনিস কথাগুলোই যে আমি কিভাবে আলাদা করবো জিনিসটা। যদি চিন্তা করি তাহলে আমাদেরকে দিতে হবে সিটি স্ক্যান বা এই আমাদের কি বলে এক্স-রে অথবা এমআরআই, এগুলা করলে তখন হাত উল্টাপাল্টা হচ্ছে নাকি, চারা বেঁকা হচ্ছে নাকি, এগুলো বোঝা যায়। মাসেল স্পাজমের জন্য কোনো পরীক্ষা নাই, আমি ক্লিনিক্যালি বুঝতে হবে। আর হাইপারটেনশন হাইপোটেনশনের ক্ষেত্রেও আমাদেরকে ক্লিনিক্যালি বুঝতে হবে। ক্লিনিক্যালি বুঝতে মানে প্রেশার হবো, প্রেশার প্রেশার সাথে কমতে সেটা হচ্ছে ব্যথা। এই মোটামুটি কথাবার্তা এরকমই। এখন আমরা সাধারণত কিন্তু যদি হাইপোটেনশন বা হাইপারটেনশন আসে সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করবো। হাইপারটেনশন হলে প্রেশারের ওষুধ, আর হাইপোটেনশন হলে সেক্ষেত্রে প্রেশার বাড়ানোর জন্য আমরা স্যালাইন দিতে পারি, একটা আইভি দিতে পারি, অথবা ওরাল দিতে পারি। আর বেশিরভাগ মাসেল পেইন যেটা নিয়ে আসে স্পাজমের কারণে, সেই ক্ষেত্রে আমরা একটা মাসেল রিল্যাক্সেন্ট দিই। মাসেল রিল্যাক্সেন্ট গুলো হচ্ছে আমাদের, যেমন ধরেন ব্যাকলো, মানে ব্যাকলোফেন যেটা, তারপরে ধরেন
নায়োলাক্স আছে, তারপরে ধরেন হচ্ছে আপনার রিল্যান্স আছে। কিন্তু আমরা তার ব্যথার তীব্রতা অনুযায়ী দিব, দুইটা দিতে পারি অথবা একটা দিতে পারি। এইটা কি করবে, পেশি যেটা টান করছে ওইটাকে আস্তে 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 নরম করবে, টানটা কমে গেলে তার ব্যথা এমনি কমে যাবে। আর যেহেতু ব্যথা বেশি থাকবে তাহলে আমরা ব্যথার একটা ওষুধ দিব, পেইন কিলার। পেইন কিলার আমরা দিতে পারি ধরেন এনএসআইডস এর দিকে না দেখে, ওই দিকে না গিয়ে আমরা মোটামুটি নাপা স্ট্যান্ড বা নাপা ডল এগুলো দিতে পারি। কারণ মেইন কারণ হচ্ছে পেশিতে টান করা, ওইটা আস্তে আস্তে কমে গেলে হয়ে যাবে। তাহলে নাপা ডল সাথে আমরা তার একটা অ্যাংজাইটি মানে হচ্ছে অনেক সময় ও ব্যথার কারণে ঘুমাতে পারে না বা টেনশন ফিল করে, সেটার জন্য আমরা একটা অ্যাংজাইটিকের মধ্যে ধরেন মিডাজোলাম আছে, হ্যাঁ, যেমন ধরেন ট্যাবলেট রিভো বা রিভোট্রিল, এগুলো 0.5 আছে, 1 আছে, 2 আছে। তারপরে হচ্ছে নোরিয়াম আছে, হ্যাঁ, যেকোনো একটা দিব আমরা রাতে একটা করে খাবে, তাতে সে টেনশন কম। তাতে যেহেতু ব্যথার ওষুধ দিব একটা অ্যান্টিসাইরেন্ট দিব, তাই না? আচ্ছা, আর একটা আমরা রোগীকে বলবো যে আপনি ঘাড় নড়াচড়া করা যাবে না, রেস্টে থাকতে, ফুল রেস্টে, বালিশ ব্যবহার করবে না, উঁচা বালিশ ব্যবহার করবেন আর কি, এমনি এটা একটা। আর হচ্ছে যে আমরা ইয়া করতে পারি তাকে ওই সার্ভাইকাল কভার কিছু পাওয়া যায়, এগুলো দিলে যেটা হয় সেটা হচ্ছে মুভমেন্টটা কম হবে। মানে এমনিতে তো আমাদের মাথা নড়াচড়া হয়, না চাইলেও মাথা নড়াচড়া হয়, কিন্তু সার্ভাইকাল ওই যে বেল্ট গুলো যেগুলো, এগুলো ব্যবহার করলে একটা সময় ইচ্ছা করলেও নড়াচড়া করতে পারে না, রেস্টে থাকে, ওইটা আমরা অ্যাডভাইস করতে পারি রোগী। স্যার ব্যাক্লোমাইলেক্স এগুলো কয়টা করে খাবে স্যার? এগুলো হচ্ছে আপনার ব্যথার উপর ডিপেন্ড করে, এগুলো বিডি দেওয়া যায়, আবার সিঙ্গেল দেওয়া যায়। দুইবার, একবার ইঞ্জিনিয়ারিং মানে এটা টেনশন কম হবে আর কি। ধরেন অনেক সময় মাথা ব্যথা, ঘাড় ব্যথার কারণে ঘুমাইতে পারে না, ওইটার কারণে ওর ব্যথা আরো বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যে এনজিওলাইটিক ড্রাগ মানে যে সকল ড্রাগ অ্যাংজাইটি কম, আর এবার এগুলো আবার সিডেটিভ, সিডেটিভ মানে ঘুম ধরে, ঠিক আছে? নেক পেইনে সাধারণত এগুলাই নিয়ে আসে, ধরেন ওই প্রেশারের কারণে নেক পেইন নিয়ে আসে, প্রেশার কম বেশি কারণে, অথবা এই যে মাসেলে টান করে। স্যার এখানে যেটা অ্যান্টি আলসারিন আছে ওইটা পেইন কিলার দিচ্ছি যে সেই জন্য দেওয়া হচ্ছে, ঠিক না স্যার? হ্যাঁ, মানে এখানে অ্যান্টি আলসারিন যেটা দিচ্ছে সেটা পেইন কিলার দিচ্ছি যে সে কারণে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, পেইন কিলার, তারপরে হচ্ছে এই যে মাসেল রিল্যাক্সেশন যেগুলো, এগুলোও কিন্তু ঝামেলা করে অ্যাসিড সিক্রেশনের সাথে, খুবই আছে। তো এই জন্য একটা অ্যান্টি অক্সিডেন্ট এখানে দেওয়া দরকার। ফিজিক্যাল মেডিসিন মানে আমরা যেগুলো করতেছি কয়েক থেকে, এই এই জিনিসগুলো হচ্ছে প্রগনোসিস। প্রগনোসিস মানে কি, রোগী ভালো হওয়ার সম্ভাবনাটা, একদম ভালো হয়ে যাওয়া কিউর, এটা খুবই কম হয়। জিনিসটা হচ্ছে দীর্ঘদিন ধরে চলতে থাকে, এটাকে বলে প্রগনোসিস। যেই রোগ যত তাড়াতাড়ি ভালো হয় সেটার প্রগনোসিস তত ভালো। আর একটা হলো ডায়াগনোসিস। ডায়াগনোসিস মানে রোগ নির্ণয় করা, আর প্রগনোসিস মানে রোগের প্রক্রিয়াটা কতদিন চলে, কিভাবে চলে, এটাকে বলা হয় প্রগনোসিস। এই দুইটা টার্ম বললাম।
এই আজকের টপিক শেষ। স্যার ক্লাসটা কি 1 ঘন্টা আগে নেওয়া যাবে না? এখন 6টার দিকে করে। এটা হচ্ছে যে আপনার অফিসে কথা বলতে হবে আর কি। জি জি জি। মানে এখন যেহেতু শীতকাল চলে এসেছে। না না স্যার, একজনের কথা চিন্তা করে লাভ নাই। এখন আমাদের জন্য 7টা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না না আমার জন্য সমস্যা নেই, এখন রাত হয়ে যায় তো এই জন্য। না 7টাই আছে, সমস্যা নেই। অবশ্যই গেছে বলতে এটা হচ্ছে ধরেন বুড়ো আঙুলের যে ইয়াটা স্নায়ুটা আছে, ওই স্নায়ুটাতে কোনো একটা সমস্যা হতে পারে। মানে আমাদের এখানে যে ধরেন হাতটার কথা যদি চিন্তা করেন, হাতের এই অংশটার মধ্যে 3টা স্নায়ু আছে। এই আঙুল এই অংশটার জন্য একটা স্নায়ু, এইদিকে আবার একটা স্নায়ু, মাঝখানের এই অংশটার জন্য একটা স্নায়ু। তো স্নায়ু পেন গুলো নির্ণয় করা সহজ। কেন? এই যে এরিয়া, আমি যদি জানি যে এইদিকে স্নায়ুটা এইটা, তাহলে আমি বুঝবো যে ওইটাতে কোনো সমস্যা হচ্ছে, এটা রুট এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে। এই আর কি, এগুলোই ওইরকম স্পেসিফিক যদি যায় তাহলে বুঝতে হবে যে স্নায়ুর কোনো সমস্যা আছে।